স্যার। আচ্ছা, তো তোমাদের এখানে যেটা হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন, সাকসেসিভ ডিফারেন্সিয়েশনে যেটা দেখা যাচ্ছে এটা হলো তোমার let y is equal to f of x, then we have dy dx is the first derivative of y equal to f of x with respect to x. মানে পর্যায়ক্রমিক অন্তরীকরণ যেটা আমরা মিন করি, যে আমি ধাপে ধাপে একই ফাংশনকে ডিফারেন্সিয়েট করব, সেখানে তোমার nth অর্ডার পর্যন্ত যেতে পারে, n এর কোন একটা ফিক্সড ভ্যালু আমরা পার্টিকুলারলি অ্যাকসেপ্ট করতে পারি। যেমন তুমি দেখো y সমান fx, তাহলে dy dx হচ্ছে আমার ফার্স্ট ডেরিভেটিভ এটা, আর যখন ddx অফ dy dx or d স্কয়ার y dx স্কয়ার, এটা হচ্ছে আমার সেকেন্ড ডেরিভেটিভ। nth ডেরিভেটিভ যেটা আমরা বুঝি জেনারেলি ডিনোটেড বাই dny dxn। তো এই হচ্ছে আমার ডেরিভেটিভের সিম্বল। এটাকে তোমার কোনো বইতে লেখা হয় y1 y2 yn, অথবা y প্রাইম y ডাবল প্রাইম আপ টু yn। এবং আরেকটা হচ্ছে তোমার ফাংশন আকারে দেখাতে গেলে f dash x, f double dash x, f nx। তো এই বিভিন্ন ধরনের সিম্বলগুলো আমরা ইউজ করি। আর পরে একটা বলা আছে হিয়ার ds stands ফর দ্য সিম্বল ddx। তো এখানে একটু কারেকশন থাকবে, তোমার যেটা দেখানো আছে d of fx, এই প্রাইমটা এখানে থাকবে না। আমি একটু তোমাদেরকে কারেকশনটা দিচ্ছি। এই জায়গায় যেহেতু আমি আগে d লিখছি, এই প্রাইম তারপর ডাবল প্রাইম এগুলি থাকবে না, কারণ এটা মিন করতেছে f of x, তার সাথে একটা d, দ্যাট ইজ ওয়ান টাইম ডিফারেন্সিয়েশন। পরে আছে f of x, তার সাথে আছে d স্কয়ার, অর্থাৎ টু টাইমস ডিফারেন্সিয়েশন, লাস্টে হচ্ছে তোমার dn fx, অর্থাৎ fx যে ফাংশনটা তাকে আমি n টাইমস ডিফারেন্সিয়েট করতেছি। তো এই সিকোয়েন্সিয়ালি আমরা সিম্বলগুলোকে ইউজ করব।
আর লিবনিজ থিওরেম বলে একটা থিওরেমের সাথে তোমরা পরিচিত আমার যতটুকু মনে হয়, সেই থিওরেমটা অ্যাপ্লাই করে আমরা দেখবো যে কিভাবে বিভিন্ন জিনিসগুলিকে শো করা যায়। এখন তো সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো লিবনিজ থিওরেমটা দেখো, এখানে লিবনিজ থিওরেমটা হলো if u and v are two functions of x, then the nth derivative of their product, that is uv, ব্র্যাকেটের বাইরে দেওয়া আছে n। তো uv n এটা তোমার মিন করতেছে যে দুটো ফাংশনের যে প্রোডাক্ট সেটাকে যদি আমি n টাইমস ডিফারেন্সিয়েট করি, আগে বলা ছিল u and v are two functions of x, uv তোমার দুইটা আলাদাভাবে x এর ফাংশন, তাহলে বলা আছে nth ডেরিভেটিভ অফ দেয়ার প্রোডাক্ট। তো প্রোডাক্ট মিন্স uv, nth ডেরিভেটিভ এটা হচ্ছে ব্র্যাকেটের বাইরে n দেওয়া আছে। এটার যে রেজাল্ট লিবনিজ থিওরেমে বের করে দেওয়া আছে সেটা হলো unv। তো unv দ্বারা তুমি যেটা বুঝবে, u ফাংশনটাকে n টাইমস ডিফারেন্সিয়েট করা হচ্ছে, v ফাংশনের কোনো চেঞ্জ নেই। তারপর হচ্ছে nc1, এটা হচ্ছে একটা কম্বিনেশন। তো nc1 এটা একটা ভ্যালু আছে, সেটা পরে বলবো। nc1 un-1 v1, অর্থাৎ u ফাংশনটাকে n-1 টাইমস ডিফারেন্সিয়েট করা হচ্ছে আর v কে করা হচ্ছে 1 টাইমস। আবার জিনিসটা খেয়াল করতে হবে, তোমার টোটাল ডিফারেন্সিয়েশনের সংখ্যা হবে n, যেহেতু বলা আছে nth ডেরিভেটিভ। তো টোটাল ডিফারেন্সিয়েশনের সংখ্যা n কিভাবে, যে এখানে আছে n-1 আর এখানে আছে 1, দুটো যোগ করলে n। পরেরটাতে দেখো, প্রথমে n-2, তারপরটা হচ্ছে 2, তাহলে দুটো যোগ করলে n। ইন জেনারেল একটা টার্ম ncr un-r vr, এখানে যখন তুমি n-r কে যোগ করে দাও সেখানে n পাওয়া যাচ্ছে। এটা আমাকে খেয়াল করতে হবে যাতে টোটাল ডিফারেন্সিয়েশনের সংখ্যাটা n হয়। আর সিকোয়েন্সিয়ালি কিভাবে কমতেছে বাড়তেছে সেটা খেয়াল করবে, ইউটাকে n টাইমস করা হচ্ছে, বি কে করা হচ্ছে না। পরের টার্মে ইউটাকে করা হচ্ছে তার থেকে একবার কম, অর্থাৎ প্রথমে যতবার করতেছি পরের টার্মে গিয়ে প্রথমটা তার থেকে একবার কম হচ্ছে এবং সেকেন্ডটা স্টার্ট হচ্ছে। এই সিকোয়েন্সে প্রথমটা আবার আরেকবার কমে গেল, পরেরটা একবার বেড়ে গেল। তো একটা দুটো টার্ম খেয়াল করলে তুমি বুঝতে পারবে যে এটা কিভাবে থাকে। আর পাশে যে কম্বিনেশনের ব্যাপারটা সেটা হলো nc1, অর্থাৎ v এর সাথে যেটা আছে এটা হচ্ছে c এর নিচে থাকবে nc1। এখানে v এর সাথে 2 ছিল, তাহলে nc2। লাস্টে তুমি দেখো v এর সাথে আছে r, v এর সাথে আছে r, এগুলো তোমার ncr। তো ncr কম্বিনেশনের রেজাল্ট তোমাদের জানা আছে, সেটা হলো উপরে থাকবে ফ্যাক্টোরিয়াল n আর নিচে থাকবে ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n-r। এই হচ্ছে আমাদের nCr এর যে রেজাল্টটা, ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n-r। তাতে যদি তুমি মনে করো একটা স্পেসিফিক ভ্যালু বের করতে চাও, সাপোজ এটা 6c2, তাহলে 6c2 ভ্যালুটাকে আমরা কিভাবে বলতে পারি? এটা তো ক্যালকুলেটরে সরাসরি চলে আসবে। আমি যদি এভাবে বের করতেছি তাহলে উপরে আসবে ফ্যাক্টোরিয়াল 6 আর নিচে আসবে একটা ফ্যাক্টোরিয়াল 2 আর তারপরে ফ্যাক্টোরিয়াল 6 + 2, দ্যাট ইজ ফ্যাক্টোরিয়াল 4। এখানে যে একটা নির্দিষ্ট ভ্যালু পাওয়া যাচ্ছে এটা হলো 6c2 এর ভ্যালু। তো আমি ইন জেনারেল ফর্মুলাটা যখন জানবো, আমার যখন যেরকম আসবে ওই অনুযায়ী n এবং r এর মানটা আমি বসাই দিব। উপরেরটা হচ্ছে তোমার উপরে ফ্যাক্টোরিয়াল, নিচেরটা নিচে ফ্যাক্টোরিয়াল, আর নিচে আরেকটা হবে দুটার যে ডিফারেন্স তার ফ্যাক্টোরিয়াল। এতে করে রেজাল্ট পাওয়া যাচ্ছে। লাস্টে বলা আছে UVN, প্রথম টার্মটা হচ্ছে UNV, ইউটাকে n টাইমস, ভিটাকে একবার করা হবে না, আর একবার শেষ টার্মটা হবে প্রথমটাকে একবার করা হবে না, পরেরটা হচ্ছে তোমার n টাইমস। যদি একটা এক্সাম্পল করতে হলে জিনিসটা ক্লিয়ার হবে। তো where n has any particular value differentiating again, yn এর যে ভ্যালুটা আছে যদি তুমি এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করো তখন রেজাল্টটা কিভাবে আসবে, সেখানে বলা আছে yn+1, যে যেটা ছিল n সেটা হয়ে যাবে n+1, কারণ এখানে যদি 5 থাকে
আমি আরেকবার করি, সেটা হয় 6। তো 6টা বেসিক্যালি আসছে 5 + 1 থেকে। আর UNV এর জায়গায় তোমার n+1, অর্থাৎ প্রত্যেকটা n কে আমি n+1 দ্বারা রিপ্লেস করলেই পরের জিনিসটা আসবে। ডিফারেন্সিয়েটিং এগেইন, যেমন nC1 এটাকে বলা আছে n+1 C1, আর যেখানে ছিল তোমার n-1 সেটা হয়ে যাচ্ছে n। আর কনস্ট্যান্ট যে ভ্যালুগুলি যেমন v1 v2 সেখানে কোনো চেঞ্জ নেই। v1 v2 vr vn ওই টার্মগুলিতে চেঞ্জ থাকবে না, কিন্তু যখনই n চলে আসবে সেখানে তোমাকে এক যোগ করে দিতে হবে। এভাবে দেখো পরেরটা n+1 c2, n-2 ছিল সেটা এক কমে, মানে এক কমে বলতে এক বেড়ে গেছে, এক বেড়ে n-1। স্যার আর সেকেন্ডটা একটু বলেন স্যার আরেকবার। সেকেন্ড টার্মটা জি স্যার। এখানে তোমার প্রথম ছিল yn, আর এখানে বলা ছিল কি হোয়ার n হ্যাজ এনি পার্টিকুলার ভ্যালু ডিফারেন্সিয়েটিং এগেইন, অর্থাৎ এইটাকে যখন তুমি আরেকবার ডিফারেন্সিয়েট করো তখন কি হবে, আমার yn যদি n এর ভ্যালু 6 হয় সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে হবে y7। তো এই যে 6 থেকে 7 এটা আসছে কিভাবে, 6 + 1 থেকে। তো তোমাকে আগেরটা মনে রেখে পরেরটা লেখার জন্য খেয়াল করতে হবে প্রত্যেকটা n কে তুমি n+1 দ্বারা রিপ্লেস করবে, যে n কে তুমি রিপ্লেস করতেছো n+1 এটা দ্বারা, তাহলে পরের রেজাল্টটা ঠিক পেয়ে যাচ্ছে। আগের রেজাল্টটা তুমি মনে রাখো, ওইটাকে যদি n+1 লিখো এর পরিবর্তে, তাহলে দেখবে ঠিক এই জিনিসটা চলে আসে। আর যেগুলিতে কনস্ট্যান্ট ছিল যেমন v1 v2 vr এগুলির কোনো চেঞ্জ হবে না, কিন্তু যখনই n আসবে তখনই তোমাকে n এর জায়গায় n+1 লিখতে হবে। এটা হয়তো কিছুটা মনে রাখতে হবে, কিছুটা বোঝার ব্যাপার আছে। বোঝার ব্যাপারের ক্ষেত্রে তুমি খেয়াল রাখতে হবে যাতে u এর ডিফারেন্সিয়েশন একটা করে কমতে থাকে আর v এর ডিফারেন্সিয়েশন একটা করে বাড়তে থাকে, এবং টোটাল যোগফলটা আগেরটার ক্ষেত্রে n, পরেরটার ক্ষেত্রে n+1। আমি একটা एग्जांपल আলোচনা করি, এরপরটা তোমরা দেখো করতে পারবে না। বলা আছে if y = sin inverse x show that 1 - x² y2 - x y2 = 0। y সমান sin inverse x এই ফাংশনটা দেওয়া আছে, আমাকে দেখাতে হবে 1 - x² তার সাথে হচ্ছে y2, দ্যাট ইজ সেকেন্ড ডেরিভেটিভ। এই যে নিচে সাফিক্স সেটা তোমার মিন করতেছে ডেরিভেটিভের অর্ডার। তো y2 হচ্ছে আমার সেকেন্ড টাইমস ডেরিভেটিভ, আর পরে বলা আছে -x y2 = 0। তো এই ধরনের ছোট অঙ্কের ক্ষেত্রে তুমি একটা সম্ভব হতে পারে যে y সমান sin inverse x যেহেতু দেওয়া আছে, এখান থেকে যদি তুমি একবার y1 বের করো, সাধারণ নিয়মে একবার ডিফারেন্সিয়েট করে y1 বের করতে পারো, আবার এটা যদি আরেকবার ডিফারেন্সিয়েট করো সেখান থেকে y2 বের করতে পারো। তো y2 এর মান যদি তুমি লেফট হ্যান্ড সাইডে পুট করো তখন দেখা যাবে তার ভ্যালুটা 0 আসবে। তো এটা একটা ওয়ে আছে যখন প্রবলেমগুলো একটু ছোট হয়, কিন্তু এটার কমন ওয়ে হচ্ছে আমি লিবনিজ থিওরেমটা এখানে অ্যাপ্লাই করলে প্রবলেম ছোট হোক বা বড় হোক সব কিছু সেটা তোমার ডাইরেক্ট করা যাবে। তো লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করে যদি করতে চাই, এখানে বলা আছে গিভেন দ্যাট y সমান sin inverse x, y এর একটা মান দেওয়া ছিল, এবার ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x উই হ্যাভ y1। যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে y1 = 1/√1 - x²। তারপর তুমি এটাকে স্কোয়ার করো আর ক্রস মাল্টিপ্লাই করো, সেক্ষেত্রে 1 - x² y1 স্কোয়ার = 1। এই পর্যায়ে আসার পরে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করো, মানে আমি কতবার ডিফারেন্সিয়েট করবো এটা নির্ভর করতেছে প্রশ্নের ভিতরে ডেরিভেটিভের হাইয়েস্ট অর্ডার কত। তো ডেরিভেটিভের হাইয়েস্ট অর্ডার যত সেই অনুযায়ী তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। এখানে যেহেতু y2 পর্যন্ত আছে আমাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। প্রথমবার ডিফারেন্সিয়েশনের ফলে আমি এই রেজাল্টটা পাচ্ছি, পরে বলা আছে এগেইন ডিফারেন্সিয়েটিং। পরের ডিফারেন্সিয়েট করার ক্ষেত্রে তোমার দুইটা ফাংশন কনসিডার হচ্ছে, একটা হলো 1 - x², আর একটা হচ্ছে y1²। তাহলে uv, তো u ঠিক আছে, y1² এটাকে আমি v চিন্তা করলে
যদি ডিফারেন্সিয়েট করি প্রথমে আসবে 2y1, সাধারণ নিয়মে 2y1, y1 কে করলে আরেকবার y2। কারণ এই কনসেপ্ট এমন ছিল যে তুমি যদি y স্কোয়ার কে ddx করো, y স্কোয়ার কে ddx করার পরে আমার রেজাল্ট ছিল প্রথমে 2y, সাধারণ যে ফর্মুলা। আর যেহেতু এটা হচ্ছে y, এটা হচ্ছে x, সেখান থেকে তুমি আরেকটা লিখতে হবে dy dx। এই কারণে y1 স্কোয়ার কে করলে সাধারণভাবে 2y1 আসবে, তারপরে y1 কে যখন আরেকবার করবো সেটা হবে y2। আর সেকেন্ড টার্ম যেটা y1 স্কোয়ার, এই টার্ম তোমার ঠিক আছে, আমি প্রথমটাকে ডিফারেন্সিয়েট করতেছি 1 - x স্কোয়ার, তাহলে সেখানে পাওয়া যাবে -2x। তো এই ডিফারেন্সিয়েশন এই লাইনটা থেকে এই লাইনটা কিভাবে করা হয়, যদি এখানে কারো কোনো কোশ্চেন থাকে এটা বলতে পারো। তারপরে আমি অ্যাজ ইউজুয়াল যেটা মিনিমাইজ করা যায় সেটা দিয়ে ডিভাইড করে দিলাম। মিনিমাইজ করার জন্য তোমাকে 2y1 এটা কমন, তাহলে 2y1 দিয়ে ডিভাইড করে দিলে 1 - x y2, আর এখানে থাকবে তোমার -6y1 = 0। এই পর্যায়ে আসলে প্রথম যে পার্ট ছিল প্রবলেমের সেই পার্টটা এখানে দেখানো যাচ্ছে। সেকেন্ড পার্টটা দেখানোর জন্য তোমাকে লিবনিজ থিওরেমটা অ্যাপ্লাই করতে হবে। লিবনিজ থিওরেমের আগে তুমি এই পর্যন্ত কোনো বোঝার কিছু আছে কিনা দেখো। কি তোমাদের কোনো কোশ্চেন আছে? একটু মানে দ্রুত যেতে হবে, কারণ এত সাধারণ বিষয় নিয়ে খুব বেশি সময় দিলে তোমার সিলেবাসে যে টপিক সামনে আছে ওটা তো আমাকে শেষ করতে হবে। যদি কারো কোনো কোশ্চেন থাকে বলো, না আমি দেখছি। এই ছিল আমার প্রথম অংশটুকু। এরপর যদি আমি বিজনেস থিওরেম অ্যাপ্লাই করতে চাই, নাও অ্যাপ্লাইং বিজনেস থিওরেম। বিজনেস থিওরেম অ্যাপ্লাই করলে ডিফারেন্সিয়েটিং 1 n টাইমস উইথ রেসপেক্ট টু x। বিজনেস থিওরেম অ্যাপ্লাই করার অর্থ হচ্ছে দুটো ফাংশনের প্রোডাক্টের যে ডেরিভেটিভ ছিল এটাকে n টাইমস ডিফারেন্সিয়েট করা। তাহলে 1 - x স্কোয়ার একটা ফাংশন, y2 একটা ফাংশন, ধরো একটা u একটা v। তো এক্ষেত্রে আমরা সচরাচর ডেরিভেটিভ যেটা আছে এটাকে বলি u, আর তার সাথে যেটা থাকবে এটাকে বলি v। আমি সূত্রটা এখন মনে করবো, সূত্রটা হচ্ছিল u n v, n টাইমস ডিফারেন্সিয়েট হচ্ছে। n টাইমস ডিফারেন্সিয়েট করলে তোমার যে ডেরিভেটিভের অর্ডার যতটুকু আছে তার সাথে n যোগ হবে। এই হচ্ছে আমার u n v প্লাস nc1 u1।
মানে এটা u1 n প্লাস 2 যেটা ছিল তার থেকে এখানে 1 কমে যাবে। তো একটা যদি তুমি ফিক্স করো, একটা ফিক্স করলে তোমার পরেগুলি ওই সিকোয়েন্স লেখাটা সহজ হবে। প্রথমে আমি y2 এটাকে ধরতেছি u, তাহলে n টাইমস ডিফারেন্স করে মিন করতেছি, তার যে ডেরিভেটিভ ছিল তার সাথে n যোগ হবে, এই কারণে এটা চলে আসলো n প্লাস 2। আর প্রথম টার্মটাতে d এর কোনো পরিবর্তন নেই, সরাসরি এখানে থেকে যাচ্ছে। তারপরে হচ্ছে n c u n মাইনাস 1, আগেরটাতে যতটুকু ছিল তার থেকে 1 কমে n প্লাস 1, আর পরেরটাকে আমি একবার করবো v1। তারপর nc2, আগেরটা হচ্ছে u n মাইনাস 2, অর্থাৎ স্টার্টিং এ যা ছিল তার থেকে 2 কমে সেটা হচ্ছে শুধু n। v ছিল প্রথমটা v, পরেরটা v1, পরেরটা v2। তো যদি v1 এর ভ্যালু মাইনাস 2x হয় তাহলে v2 ভ্যালু কি হবে, এটাকে আরেকবার করতে হবে। এটাকে আরেকবার ডিফারেন্স করলে হচ্ছে তোমার মাইনাস 2। স্যার এখানে কি এক লাইন কম করা হয়েছে? হ্যাঁ, এক লাইন কম বলতে তুমি যদি মনে করো উপরে আগে সূত্রটা লিখে নিতে চাও সেটা লিখতে পারো। ওই সূত্রটা যদি ইন জেনারেল যে সূত্র আছে সূত্রটা তুমি আগে লিখে নিলে তারপরে একটা ইউ একটা ভি ধরে সেটা তুমি করতে পারো। সূত্রটা এমন ছিল আমার যে ইউ এন ভি প্লাস এন সি ওয়ান, এন সি ওয়ান ইউ এন মাইনাস ওয়ান ভি ওয়ান প্লাস এন সি টু ইউ এন মাইনাস টু ভি টু প্লাস এবার তোমার পরবর্তী টার্মগুলো আসতেছে। তো এই যে এটাকে আমি কোন পর্যন্ত কন্টিনিউ করবো আমি এগুলো করতেছি যতক্ষণ পর্যন্ত আমার ভ্যানিশ না হবে। যে পর্যায়ে দেখতেছি এর পরবর্তী ডেরিভেটিভ নিলে আমি কোনো রেজাল্ট পাচ্ছি না, ভ্যানিশ হয়ে যাচ্ছে বা জিরো, তখন আমি স্টপ করে দেবো। এটাকে তো তুমি ক্যালকুলেট দেখতে পাচ্ছ মাইনাস 2 পর্যন্ত আমি আসছি, এটা ছিল আমার v2। এরপর যদি আমি এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে চাই যেহেতু এটা কনস্ট্যান্ট তখন জিরো হয়ে যাবে, তার মানে এরপরে কোনো টার্ম এখানে এক্সিস্ট করে না, এই জায়গায় এসে আমার প্লাস টার্ম। তুমি মন চাইলেই মানে যে কতটুকু করবে না করবে সেটা এরকম না, বরঞ্চ করতে গিয়ে তুমি দেখতে পাবে যে এরপরে তোমার করার প্রয়োজন আছে কিনা। এটা আমরা ছিল আমার nc2 u n minus 2 v2, তারপর একটা নিয়ম অনুযায়ী nc3 u n minus 3 v3, কিন্তু v3 মিন করতেছে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করা, যেহেতু এটা কনস্ট্যান্ট এটাকে আরেকবার আর ডিফারেন্সিয়েট জিরো আসবে। জিরো আসবে। হ্যাঁ, তো এই কারণে এরপরে তোমার যাওয়ার প্রয়োজন নেই। তো প্রথম যেটুকু ছিল সেটুকু করলে এটা, আর পরে যার একটা টার্ম ছিল xy1, এখানে আমি যদি সেম সূত্রটা অ্যাপ্লাই করি তখন তোমার এটুকু আসে। সেটা কিভাবে, y1 টাকে বলতেছি আমি u আর x টাকে বলতেছি v, তাহলে প্রথমে আসবে u n v, মানে y1 আছে তার সাথে n তুমি যোগ করো, n যোগ করলে yn প্লাস 1, আর v এর কোনো চেঞ্জ নেই। তারপরের টার্মটা nc1, প্রথমটাতে ডেরিভেটিভ যা ছিল পরেরটা ডেরিভেটিভ তার থেকে 1 কমবে, আর পরের টার্মটাতে একবার যদি ডিভাইড করো তখন আসতেছে 1, তার মানে nc1 u n minus 1 v1, এখানে এটা শেষ হয়ে যাবে, এরপর v2 আর করার প্রয়োজন নেই। এই লাইনটুকু করলে তারপরে তোমার সাধারণ ক্যালকুলেশন। তো বোঝার বিষয় হচ্ছে শুধুমাত্র আমি ডেরিভেটিভ করে যে পর্যায়ে নিয়ে আসছি তারপরে কিভাবে n টাইমস ডিফারেন্সিয়েট করা যায়। n টাইমস ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে তুমি এই সূত্রটা শুধু মনে রাখো un v প্লাস nc1 un minus 1 v1 প্লাস nc2 un minus 2 v2, এভাবে এটা চলবে। কোনটা ইউ কোনটা ভি ধরার ক্ষেত্রে এক্স এর যে ফাংশন এটাকে আমরা ভি ধরি, আর ডেরিভেটিভ আকারে যেটা থাকে ওটাকে ইউ ধরি। তাহলে যেহেতু বলাই আসছে অ্যাপ্লাইং লিবনিজ থিওরেম ডিফারেন্সিয়েটিং 1 n টাইমস, n টাইমস মিন প্রথম যেটা ট্রু আছে এটাকে তুমি n টাইমস করলে সাথে n যোগ হয়ে যাবে, এই কারণে n প্লাস 2 হয়ে যাচ্ছে। তারপর সূত্রে বলা আছে ভির কোনো চেঞ্জ নেই, তাহলে আমি ভিটাকে চেঞ্জ করে নিই। তারপরে nc1 নিয়ম অনুযায়ী আমাকে লিখতে হবে u n minus 1, প্রথমটা ডেরিভেটিভ আগে যাচ্ছিল পরেরটা তার থেকে কমে যাচ্ছে, আর ভি যে টার্মটা এটাকে আমি একবার করবো, একবার করলে মাইনাস 2x, তারপরে সে nc2 প্রথমটা আরো কমে এনে চলে আসলো, আর এটা আরেকবার ডিফারেন্স করলে মাইনাস 2 আসছে।
এরপর আমার আর কন্টিনিউ করার প্রয়োজন হবে না, এখানে শেষ। একইভাবে এক্স ওয়াই ওয়ানটা তুমি বলবো ইউ, ইনটেন্স করলে এন প্লাস ওয়ান হয়ে যাবে, এক্স এর কোনো পরিবর্তন নেই। সেকেন্ড টার্মে এনসি ওয়ান, প্রথমটার যে ডেরিভেটিভ ছিল তার থেকে এক কমে সেটা হবে তোমার এন। আর সেকেন্ড টার্ম যেটা ছিল ভি, সেটাকে আমি একবার করলে চলে আসতেছে ওয়ান। এরপরে এনসি টু আর করা যাবে না, কারণ ওয়ানকে ডিভাইড করলে সেটা জিরো হবে। এরকম যখন তুমি লিখতে পারো, এরপরে আমার সাধারণ ক্যালকুলেশন, প্রথম টার্মে কোনো পরিবর্তন নেই। আর এনসি ওয়ান যেটা, কিছু কিছু জিনিস আমরা ওই সময় সরাসরি ক্যালকুলেশন না করে বরং এটাকে মনে রাখবো রেজাল্টটা। এনসি ওয়ানের ভ্যালু হচ্ছে তোমার এন, আর এনসি টু যেটা, তার ভ্যালু হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু। এনসি ওয়ান হচ্ছে শুধু এন। এটা আসছে তোমার, আমি যেই সূত্রটা আগে লিখছি সেভাবে আসছে, কারণ এনসি ওয়ানের মান ছিল ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল ওয়ান, আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান। ইন জেনারেল এনসি আর এর যে সূত্র, তাতে করে এই ছিল তোমার সূত্রটা। নিচে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান, আর উপর ফ্যাক্টোরিয়াল এন। ফ্যাক্টোরিয়াল এনটা হচ্ছে মূলত এন মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল সাথে এন, তাতে করে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল চলে যাবে, শুধু এন থাকবে। একইভাবে টু এর জন্য এখানে তোমার নিচে ফ্যাক্টোরিয়াল টু, এখানে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু। তাহলে উপরটাকে তখন লেখা যাবে এন মাইনাস টু এন মাইনাস ওয়ান এর ফ্যাক্টোরিয়াল সাথে এন। আপনারা এখানে কিভাবে লেখো, ফ্যাক্টোরিয়াল যে পর্যন্ত আমি পর্যন্ত আলাদা করে দিলাম, যে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু, আর সাথে থাকবে পরের যে দুটো টার্ম এন মাইনাস ওয়ান, একটা হচ্ছে এন। তো সেক্ষেত্রে উপরে নিচে এন মাইনাস টু ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে থাকবে এন ইন্টু এন মাইনাস ওয়ান, আর নিচে হবে ফ্যাক্টোরিয়াল টু। ফ্যাক্টোরিয়াল টু আর টু একই জিনিস। তো এই জিনিসগুলো তো এই ক্ষেত্রে তোমাদের এত বিস্তারিত বলা আমার ইয়ে না, কারণ আমি ধরে নেবো যেগুলো তোমরা জানো। কারণ সবকিছু করতে গিয়ে যদি সবটার ভিতরে ডিটেলস বলতে হয়, সেক্ষেত্রে তোমার সবার সাথে সেটা অ্যাডজাস্ট করা যাবে না। তো এই হচ্ছে আমার এনসি টু ভাঙার পরে যেটা আসলো, পরেরটাতে এনসি ওয়ান ভাঙলে এন। এখন এগুলি একটু ক্যালকুলেশনে টু এন এক্স, এটা আর এখানে তোমার টু টু ক্যান্সেল হয়ে যাবে, এন মাইনাস ওয়ান থাকবে, আর পরে এগুলিতে তেমন কোনো পরিবর্তন নেই। এই পর্যায়ে যখন তুমি নিয়ে আসো, এরপর তোমাকে খেয়াল করতে হবে যেটা আমি শো করবো ওইটার সাথে এটার কোনো চেঞ্জ আছে কিনা। তো সেখানে যেটা ছিল ওয়াই এন প্লাস ওয়ান, এটাকে তারা একটু আলাদা করে দিচ্ছে, কারণ আমার ওয়াই এন প্লাস ওয়ান এখানে টার্ম আছে, এখানে টার্ম আছে। আমি জাস্ট দুইটা থেকে যেটুকু কমন নেওয়া যায়, এক্স ওয়াই এন প্লাস ওয়ান এখানেও আছে, এখানেও আছে, এটা যখন কমন নাও, প্রথমে থাকবে টু এন আর পরে থাকবে ওয়ান। এই দুইটাকে আমি একটা টার্ম হিসেবে লিখলাম। এখানে এসে দেখা যাবে গুণ করে দিলে মাইনাস এন স্কোয়ার ওয়াই এন আর প্লাস এন ওয়াই এন। এই যে একটা মাইনাস এন ওয়াই এন আছে, এটার সাথে তোমার এই ওয়াই এনটা চলে গিয়ে থাকবে শুধুমাত্র এন স্কোয়ার ওয়াই এন। এগুলিতে তুমি একটু ক্যালকুলেট করতে পারো, তেমন সমস্যা না। এখানে শুধু ইম্পর্টেন্ট ছিল কিভাবে লিবনিজ থিওরেমটা এন টাইমস ডিভাইড করা যায়। তো পরের প্রবলেমটা তুমি একটু দেখো কোনো কোশ্চেন থাকে কিনা। এখানে বলা ছিল লগ অফ ওয়াই যদি tan ইনভার্স এক্স হয়, তাহলে আমাকে এই দুটা পার্ট শো করতে হবে। তো ঠিক আগেটা যেরকম ছিল এরকমই, ওখানে ছিল সাইন ইনভার্স এক্স ফাংশন, এখানে আছে tan ইনভার্স এক্স এর ফাংশন। আর বাম পাশে ছিল শুধু ওয়াই, এখানে আসছে না লগ ওয়াই। লগ ওয়াই থাকাতে যেটা হচ্ছে, ডিফারেন্সিয়েট করলে প্রথমে ওয়ান বাই ওয়াই থাকবে, ওয়াইকে আরেকবার করলে ফার্স্ট ডেরিভেটিভ ওয়াই ওয়ান থাকবে, ডান পাশে tan ইনভার্স এর ফর্মুলা। ক্রস মাল্টিপ্লাই করে দিলে এই লাইনটা পাওয়া যাচ্ছে। এবার এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করো, এবার আরেকবার ডিফারেন্সিয়েট করো ইউ ভি, একটা ফাংশন ইউ একটা ফাংশন ভি। ইউ ঠিক আছে, ভি কে আরেকবার করলে বেড়ে যাবে ওয়াই টু। তারপরে ভি ঠিক আছে, যে ভি আমার ঠিক আছে, ইউটা যদি একবার করি তাহলে টু এক্স, আর ডান পাশে ওয়াই কে আরেকবার করলে ওয়াই ওয়ান।
এরপরে প্রথম তো ঠিক হয়েছে, পরটা থেকে শুধুমাত্র ওয়াই ওয়ানটাকে কমন নিয়ে 2x - 1 y = 0 এটা লেখা আছে। এটা ধরো তোমার পার্ট 1 ঠিক হয়ে যাচ্ছে। এখন যেটা পার্ট 2 তে, পার্ট 2 হচ্ছে yn + 2। মানে ঠিক আগের মতোই y2 কে বলবো আমি u, আর এটাকে বলবো v। তাহলে কি n টাইমস মানে n বেড়ে গেছে, n + 2 হয়ে গেছে, তারপরটা n + 1 আসছে, তারপরটা হচ্ছে n। আর v যেটা প্রথমটাতে কোনো চেঞ্জ হয়নি, পরটা একবার ডিফারেন্সিয়েশন, তারপরটা আরেকবার ডিফারেন্সিয়েশন, সিকুয়েন্সিয়ালি 1 nc1 nc2 সূত্রে থাকবে। তুমি সেকেন্ড পার্টটাতে আসো। সেকেন্ড পার্ট ছিল 2x - 1 y1, এটা হলো আমার এই পরের অংশটুকু। y1 থাকে n টাইমস করলে n + 1, 2x - 1 ঠিক আছে। আর তারপর যদি আমি এটাকে একবার কমাই দিই সেটা হয়ে যাবে n। প্রথমটাকে একবার করলে সেটা হয়ে যাবে তোমার 2। আগের মতোই nc1 nc2 কে ভাঙলে যে ভ্যালুগুলি এখানে পুট করলে, ক্যালকুলেশন করলে তুমি এটা শো করতে পারবে। থার্ড কোশ্চেন y = a cos log x + b sin log x, এই ছিল তোমার y এর ভ্যালু। তাহলে আমাকে এটা প্রমাণ করতে হবে। এখানে অন্য কিছু বলা নেই, শুধুমাত্র ডেরিভেটিভ, করেসপন্ডিং ফাংশনের ডেরিভেটিভে যা আসে। cos log x প্রথমে হবে sin log x, লগ করলে 1/x, আবার sin log x এটা হবে cos log x, লগ করলে 1/x। এবার x দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছে, x দিয়ে মাল্টিপ্লাই করে তোমার যে পর্যায়ে আসে এটা আসলো। তো সেখানে আরেকবার ডিফারেন্স করতেছে, এগেইন ডিফারেন্স। তো আবার ডিফারেন্স করে তুমি ডান পাশে এই জিনিসটা একবার পাওয়া যাবে, a cos log x + b sin log x। আর এটা ছিল আমার y এর ভ্যালু, এই কারণে এর পরিবর্তে ওয়াইটাকে লেখা আছে। যখন তুমি সেকেন্ড টাইম ডেরিভেটিভ করে এই পর্যায়ে আসো, তার উপরে লিমিট চিন্তাকে অ্যাপ্লাই করতে হচ্ছে। আগের মতো এখানে মিস্ত্রি অ্যাপ্লাই করে এটাকে প্রমাণ করা যাবে। সবকিছু একই রকম, শুধুমাত্র ফাংশনের একটা এখানে পরিবর্তন হচ্ছে। এক এক সময় এক ধরনের ফাংশন দেওয়া থাকবে, কিন্তু আমার এটা যে প্রসিডিউর সবকিছু একই। এই জায়গাতে এসে তোমার একটা এক্সপোনেনশিয়াল ফাংশন দেওয়া আছে, y = a sin x, তাহলে এটা আমাকে দেখাতে হবে। তো ভেরিয়েশনটা হচ্ছে শুধুমাত্র এখানে আমাদের ফাংশন দেওয়া আছে, তার করেসপন্ডিং ডেরিভেটিভ আমরা জানি e⁻x = e⁻x। তো সেক্ষেত্রে তোমার এটাকে x চিন্তা করলে এটা আসবে, অথবা এটা যদি e⁻mx চিন্তা করি, যেহেতু a কনস্ট্যান্ট, e⁻mx সেই হিসাবে চিন্তা করলে e⁻mx থাকবে, সাথে একটা m থাকবে, হচ্ছে তোমার এটা। আর sin ইনভার্স x যেটা, সেটা যখন তুমি আরেকবার করো সেটা হচ্ছে 1/√1 - x²। শুধু এই ডেরিভেটিভ করার পরে এটাকে ক্রস মাল্টিপ্লাই করে দাও, স্কয়ার করে দাও, এটা আসবে। তারপর আরেকবার ডিফারেন্সিয়েশন করে এই টার্মটা আসলো। এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিমিট তুমি অ্যাপ্লাই করলে লাস্ট যেটা আসতেছে এখানে
তোমার ফাংশন দেওয়া আছে sin m sin inverse x। তো এই ধরনের ডিফারেন্সিয়েশনে আমি প্রথমে যদি sin থিটা চিন্তা করি তাহলে আসবে আমার cos থিটা। আর থিটার জায়গায় যেটা চিন্তা করছি ওটাকে আরেকবার করলে m কনস্ট্যান্ট sin ইনভার্স ভ্যালু হচ্ছে 1/1 x স্কয়ার। তারপর তুমি cos মাল্টিপ্লাই করে দাও, cos মাল্টিপ্লাই করলে এখানে স্কয়ার করে দিচ্ছি। বাম পাশে বুঝতে পারবে, কিন্তু ডান পাশে একটু বোঝার বিষয় হলো যখন এটাকে স্কয়ার করো তখন মনে হচ্ছে cos স্কয়ার, আর cos স্কয়ার ভ্যালু হচ্ছে 1 - sin স্কয়ার। এটা একটু খেয়াল করতে হবে। আমার চলো ধরো cos স্কয়ার থিটা স্কয়ারের পরে এটা আমি লিখতেছি 1 - sin স্কয়ার থিটা। তারপরে এসে y এর যে ভ্যালু ছিল sin m sin ইনভার্স x, এটা ছিল y এর ভ্যালু। আর এখানে আছে আমার sin স্কয়ার m sin ইনভার্স x। যদি এটা y হয় এটাকে লেখা যাবে y স্কয়ার, এই কারণে এটাকে y স্কয়ার লেখা হচ্ছে। এটা হলো যদি আমি প্রবলেমটাকে একটু মিনিমাইজ করতে পারি, যখন এই ধরনের কোনো ফাংশন চলে আসবে যেটাকে মূল ফাংশন দ্বারা রিপ্লেস করা যায়, তো সেক্ষেত্রে আমি চেষ্টা করবো এটাকে মূল ফাংশনে রিপ্লেস করে মিনিমাইজ করার জন্য। যেহেতু sin স্কয়ার এটা, তার মানে সেটাকে আমি লিখতে পারি y স্কয়ার। এই ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েট করার পরে রেজাল্ট, তারপরে তুমি আরেকবার ডিফারেন্সিয়েট করো তখন আসছে তোমার পরের টার্মটা। সাবস্টিটিউট ডিফারেন্সিয়েশনের পরে তোমার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, যদি তোমাদের সিলেবাসে এটা আমরা সরাসরি ভাবে নাই, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের সরাসরি কোনো টার্ম নেই, আমি শুধুমাত্র একটু টাচ দিচ্ছি যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা পার্শিয়াল ডেরিভেটিভ কি মিন করে। প্রশ্ন করার ক্ষেত্রে হয়তো দেখা যায় যেহেতু ডিফারেন্সিয়েশন আছে তার প্যারালাল কখনো কখনো এগুলি পরীক্ষায় চলে আসতে পারে, তুমি একটু আইডিয়া রাখতে হবে। দ্য রেজাল্ট অফ ডিফারেন্সিয়েটিং u is equal to f of xy। আগের গুলো ছিল আমার সিঙ্গেল ফাংশন, যে y is a function of x অথবা x is a function of y, সিঙ্গেল ভেরিয়েবলের ফাংশন। কিন্তু এখানে হচ্ছে আমার ডবল ভেরিয়েবল বা তার থেকে বেশি ভেরিয়েবলের ফাংশন। তো এখানে বলা আছে u is equal to f of xy। ইউটা যদি x এবং y এর ফাংশন হয়, তো উইথ রেসপেক্ট টু x ট্রিটিং y as কনস্ট্যান্ট, আমি x এর সাথে কি ডিফাইন করতে যাচ্ছি সেক্ষেত্রে y টাকে কনস্ট্যান্ট ট্রিট করব, is called the partial derivative of u with respect to x, and is denoted by one of the symbol del u del x, del f del x, or fx xy or dp fx ux। এখানে ডেল যে নোটেশনটা তোমার অর্ডিনারি আর পার্শিয়াল ডেরিভেটিভের নোটেশনের ক্ষেত্রে যে চেঞ্জ, এটা আমি লিখি dy dx, সিম্বলটা আসছে আমার ddx, কিন্তু পার্শিয়াল ক্ষেত্রে সিম্বলটা হচ্ছে আমার ডেল ডেল x, ডেল ডেল x এই যে হচ্ছে ddx। তো এইটা যদি তুমি ইকুয়েশন লেখার ক্ষেত্রে ভুল করো তাহলে একটা বড় ধরনের ভুল এটা, কারণ ddx মিন করবে আমার অর্ডিনারি ডেরিভেটিভ আর ডেল ডেল x মিন করবে পার্শিয়াল ডেরিভেটিভ। এই ছিল আমার সিম্বলের ব্যাপার, ডেল ডেল এক্স সাথে ইউ লেখা যাবে অথবা ডেল ডেল এক্স সাথে এফ লেখা যাবে, কারণ ইউ এবং এফ তোমার ইকুয়াল। আবার কখনো এরকম লেখা হয় যে এফ এক্স ওয়াই ফাংশন ঠিক আছে, সাফিক্স দেওয়া আছে এক্স, তার মানে আমি এটাকে এক্স সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করতেছি, অথবা শুধুমাত্র এফ এক্স বা শুধুমাত্র ইউ এক্স। এরকম বিভিন্ন সিম্বল দিয়ে ডেরিভেটিভগুলিকে প্রকাশ করা হয়। একইভাবে ওয়াই এর ক্ষেত্রে পরে বলা আছে যে ডেল ডেল ওয়াই সাথে ইউ, ডেল ডেল ওয়াই সাথে অথবা এফ এক্স ওয়াই, সেটাকে আমি নিচে লিখে দিলাম শুধু ওয়াই, সিম্পলি এফ ওয়াই ইউ ওয়াই। যখন তুমি একাধিকবার করো সেটাকে, যেমন ওয়াই সাথে দ্বিবার করলে সেটাকে লেখা যাবে এফ ওয়াই ওয়াই, এটা বোঝা যাবে ওয়াইকে পার্শিয়ালি ডিফাইন করতেছি 2 টাইমস উইথ রেসপেক্ট টু ওয়াই। যখন এমন থাকবে যে এফ এক্স ওয়াই, এটা মিন করবে এক্স এর সাপেক্ষে একবার
পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করা হচ্ছে x এর সাপেক্ষে, আর বের করা হচ্ছে y এর সাপেক্ষে। লাস্টে তোমার তিনটা ভেরিয়েবলের কথা বলা আছে, যে x y z, হচ্ছে ফাংশন অফ x y z। আমি পার্শিয়ালি করতে পারি এটাকে x এর সাপেক্ষে, y এর সাপেক্ষে, z এর সাপেক্ষে। নোটেশনগুলি আসবে del f del x del f del y এবং del f del z। এক্সাম্পল দেখা আছে, let u is equal to x square plus xy plus y square, then del u del x। তো del u del x এখানে বের করতেছে, কিভাবে করবো? del x দুই পাশে নিলাম, del x of u del x of this। তারপর তুমি দেখো করার ক্ষেত্রে x স্কয়ার যেটা আছে সেটা যদি করো তাহলে পাওয়া যাবে 2x। xy যেটা এখানে এসে আমার বলাই ছিল yটা কনস্ট্যান্ট থাকবে, আর x কে যদি আমি করি সেখানে পাওয়া যাবে 1। এই কারণে এটা হচ্ছে শুধু y। আর লাস্টে যেটা দেওয়া আছে শুধু y স্কয়ার। তো y স্কয়ারটা কিন্তু আমার x এর সাপেক্ষে কনস্ট্যান্ট, তার মানে del x y স্কয়ার মান 0। এখানে শুধু 2x plus y। আবার এই রেজাল্টটা বলো, ইউ ইকুয়াল টু দেওয়া আছে yz প্লাস zx প্লাস xy। আমার প্রশ্ন হচ্ছে এখানে del u del x এর ভ্যালু কি, del u del y এর ভ্যালুটা কি হবে, এবং del u del z তার ভ্যালুগুলি কি হবে? এবার তাড়াতাড়ি বলো, তোমার del u del x del u del u del u del z তিনটার মান কি আসবে এই ফাংশনের ক্ষেত্রে? স্যার ডেল ইউ বাই ডেল এক্স যেটা, এটা আসবে জেড প্লাস ওয়াই। আচ্ছা, আর del u del y? ডেল ইউ বাই ডেল ওয়াই আসবে জেড প্লাস এক্স। del u del z? আর ডেল ইউ বাই ডেল জেড যেটা আসবে শুধু এক্স। এখানে একটা অ্যান্সার আসছে, তোমরা যারা করতেছো দেখো। ঠিক আছে স্যার। হ্যাঁ, এখন যদি আমি রেজাল্টটা দেখি, ঠিক আছে না কোথাও চেঞ্জ আছে? আর এখানে যেটা দেখাচ্ছে z প্লাস y ঠিক আছে, z প্লাস x ঠিক আছে, কিন্তু z এর ক্ষেত্রে y প্লাস x। যদি আমি z এর ক্ষেত্রে যাই তাহলে আমার কোন দুটো ফাংশন আসবে? এখানে এটা এবং এটা আসবে। এটা যেহেতু উইথ রেসপেক্ট টু z পুরোটাই কনস্ট্যান্ট ভ্যালু, কিন্তু উইথ রেসপেক্ট টু z প্রথমে থাকবে y,
আর উইথ রেসপেক্ট টু জেড প্রথমে থাকবে এখানে একটা এক্স, তাতে করে স্যার ওই লাস্টটা তো ডি ও বাই ডি জেড সমান হবে ওয়াই প্লাস এক্স। এটা এখানে ঠিক আছে, তাহলে করবে তোমার জেড প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই। তো যারা একটু মানে বুঝতে সময় না পাচ্ছে তারা যদি সিম্পল এক্সাম্পল গুলো আগে দেখো, এখান থেকে ক্লিয়ার হয়ে গেলে ধীরে ধীরে তুমি একটু বড় প্রবলেমগুলো সলভ করতে পারবে। এবার u is equal to ফাংশন দেওয়া আছে y by z plus z by x plus x by y. Prove that x del u del x plus y del u del y plus z del u del z equal to 0. তাহলে এটা করার ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডে যেগুলো আমার লাগবে, del u del x এর মান লাগবে, del u del y এর মান লাগবে, del u del z এর মান লাগবে। যে ফাংশন দেওয়া আছে এখান থেকে তুমি del u del x, del u del y, del u del z তিনটা বের করে যদি জায়গায় রিপ্লেস করো ক্যালকুলেশন করলে সেটা 0 দেখা যাবে। del u del x থেকে আসলো del del x of this, তো del del x y by z, এখানে x এর সাপেক্ষে y z দুটো কনস্ট্যান্ট, তার মানে এটা 0। z by x যেটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, 1 by x হচ্ছে ভেরিয়েবল। তো 1 by x যে ভেরিয়েবলটা আছে এটা করলে আমি পাবো -1 by x স্কয়ার, তারপরে xy, এখানে তোমার 1 by y কনস্ট্যান্ট, x ইকুয়ালে থাকবে শুধুমাত্র 1, তো এই হিসাবে মাইনাস z by x স্কয়ার প্লাস 1 by y। সিমিলারলি del u del u del u del z, তো ফাইনালি x del u del x, y del u del y, z del u del z, এই তিনটা ডেরিভেটিভ মান এখানে বসে ক্যালকুলেশন করো, দেখা যায় সেটা 0 চলে আসবে। ফাংশন হচ্ছে log of x cube plus y cube by x square plus y square, so that x del u del x plus y del u del y equal to 1। তো দুটো ডেরিভেটিভ আমাকে আগে বের করতে হবে, del u del x, del u del y। তাহলে কিভাবে চলে আসছে, আমার ফাংশন দেওয়া আছে u, তাহলে উইথ রেসপেক্ট টু x পার্শিয়ালি ডিফারেন্সিয়েশন del del x u। আর এটাকে যখন আমি ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে, সাধারণ নিয়ম অনুযায়ী log of x equal to 1 by x, তাহলে এই হচ্ছে তোমার log of x 1 by x। এখানে যে ফাংশনটা ছিল এটাকে যদি আমি আরেকবার del del x করি তাহলে কি হবে, u by v, u by v যে নিয়মটা ছিল হর ইন্টু লগের অন্তরক মাইনাস লগ ইন্টু হরের অন্তরক বাই হর স্কয়ার। সেক্ষেত্রে আমার x কিউব প্লাস ওয়াই কিউব হচ্ছে লগ, x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হচ্ছে হর, হরটাকে ঠিক রাখলাম, x কিউব প্লাস ওয়াই কিউব, এটাকে যখন del del x করতেছি 3x স্কয়ার পাওয়া যাবে, এটা 0 হবে, মাইনাস লগ, লগের কোনো পরিবর্তন নেই, হরকে আমি করতেছি del del x, তাহলে এখানে আসবে 2x হচ্ছে হর স্কয়ার। সূত্রের ব্যবহার ছিল শুধুমাত্র এই জায়গাটা, তারপর তুমি এটাকে কীভাবে ক্যালকুলেশন করে মিনিমাইজ করা যায় সেটুকু করলে এই ভ্যালুটা আসে। একইভাবে ডেল ডেল ওয়াইয়ের মানটা এখানে বের আছে ডেল ইউ ডেল ওয়াই, তো ডেল ইউ ডেল ওয়াইটা ঠিক আগের মতোই রেজাল্ট বের করার পরে তোমাকে যেটা হচ্ছে এক্স ডেল ইউ ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ ডেল ওয়াই, এগুলিকে তুমি ক্যালকুলেশন করে ফ্যাক্টরাইজ করে কীভাবে 0 দেখানো যায় সেটা তোমার চেষ্টা দিয়ে করতে হবে। কিছু কাজ করে একবারে দেখা গেল যে উপরের ফ্যাক্টর নিচের ফ্যাক্টর সেম, কত আসে 1, ওখানে 1 ছিল কি 0 ছিল, এটা যেহেতু 1 আসছে তাহলে তোমার উপরে 1 হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার, x কিউব প্লাস y কিউব, x স্কয়ার প্লাস y স্কয়ার, x কিউব প্লাস y কিউব, উপরে এবং নিচে সেম টার্ম, তো তার ভ্যালু হচ্ছে 1।
অ্যাক্সিস দেওয়া আছে, এটা তুমি নিজের মতো করে নিও। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মান আছে পাওয়ার মাইনাস হাফ, অর্থাৎ 1/√, দিস এটা ডিভাইড করে সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত আছে, ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ডেল জেড স্কোয়ার। তাহলে একবার আমি ডেল ইউ ডেল এক্স বের করবো, সেটা আরেকবার করবো, তখন ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার এইভাবে সেকেন্ড ডেরিভেটিভ তিনটা বের করে যোগ করলে তার মানটা 0। Tomorrow last problem, u is equal to tan inverse x cube plus y cube by x minus y, so that x del u del x plus y del u del y equal to sin 2u. তাহলে এটা ছিল আমার লগারিদমিক ফাংশন, এটা হচ্ছে আমার ত্রিকোণমিতিক ফাংশন tan ইনভার্স। তাহলে u is equal to tan inverse, এটা সূত্র আমি জানি, tan ইনভার্সের সূত্র 1/1 plus x স্কয়ার, প্রথমে এভাবে আসবে, তারপরে del del x পরের পার্টটুকু del del x কিভাবে এটা তুমি করতে পারো u/v সেভাবে করে এর কাছে আসছে, তারপরে del u del y দেখাতে হবে x del u del x plus y del u del y equal to sin 2u। del u del x del u del y দুটো বের করে যদি তুমি লেফট হ্যান্ড সাইড নিয়ে ক্যালকুলেশন করো, লেফট সাইড নিয়ে ক্যালকুলেশন করলে সেখানে একটা নির্দিষ্ট ভ্যালু আসছে 2x কিউব x minus y x কিউব plus y কিউব by x minus y whole square x কিউব plus y কিউব whole square, এটি পর্যন্ত থাকলো। রাইট হ্যান্ড সাইড ছিল sin 2u, রাইট হ্যান্ড সাইড sin 2u equal to 2 sin u cos u। 2 sin u cos u, এখন sin u এর ভ্যালু হচ্ছে tan ইনভার্স এটা, cos u এর ভ্যালু হচ্ছে tan ইনভার্স এটা। আর আমরা জানি কিভাবে tan ইনভার্স কে sin ইনভার্স এ কনভার্ট করা যায়। tan ইনভার্স x যদি sin ইনভার্স x এ লিখো তো সেটা কিভাবে আসবে, যদি ওই সূত্র এখানে অ্যাপ্লাই করো তাহলে tan ইনভার্স এর পরিবর্তে লেখা যাবে sin ইনভার্স এটা, আর এখানে tan ইনভার্স এর পরিবর্তে cos ইনভার্স এটা। sin ইনভার্স ক্যান্সেল, cos ইনভার্স ক্যান্সেল, নিচে দুটো সেম জিনিস, স্কোয়ার রুট চলে গিয়ে x minus y হোল স্কয়ার x কিউব প্লাস y কিউব হোল স্কয়ার, আর উপরে x minus y একটা ফ্যাক্টর x কিউব প্লাস y কিউব একটা ফ্যাক্টর। দেখেন এবার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেম ভ্যালু আসছে, সো দুটো ইকুয়াল। আর এখানে যদি ক্যালকুলেশনে যদি একটু এদিক সাথে থাকে তুমি ক্যালকুলেশন করে বের করে নিতে হবে যে কোথায় ভুল আছে, ওটা একটু কারেকশন করে নিও। লাস্ট স্টেপ ইম্পর্টেন্ট জিনিস, যে Euler's theorem on homogeneous function। Euler's theorem on homogeneous function যদি এরকম আসে যে স্টুডেন্ট প্রুভ Euler's theorem অথবা ইউজিং Euler's theorem get this বা ভেরিফাই Euler's theorem for the function। এখানে একটা ফাংশন দেওয়া আছে, তোমাকে Euler's theorem সেখানে ভেরিফাই করতে হবে। Euler's theorem এর যে কনসেপ্ট সেটা হলো if f of x y z be a homogeneous function in x y z of degree n having continuous partial derivatives, then x del f del x plus y del f del y plus z del f del z। এখানে তোমার এটা হবে del f del y, প্রথমটা ছিল x তারপরে y তারপরে z del f del z, তার মানে x del f del x plus y del f del y plus z del f del z। মানে যে ফাংশনটা পাশে থাকতেছে, যে ভেরিয়েবলটা পাশে থাকতেছে ওটার সাথে ডিফারেন্সিয়েশন x del del x y del del y z del del z equal to n into f।
এনটা হচ্ছে তোমার ফাংশনের ডিগ্রি। কিভাবে এটাকে ভেরিফাই করা যায়? পরে বলা আছে if f of x y z is a homogeneous function of degree n, then f tx ty tz equal to the power n f of x y z for all values of t। একটা ফাংশন হোমোজিনিয়াস কিনা সেটাকে টেস্ট করার নিয়ম হচ্ছে ফাংশন অফ tx ty tz equal to t to the power n f x y z। এখানে n ডিগ্রি হোমোজিনিয়াস ফাংশন হলে t to the power n বের হয়ে আসবে স্বাভাবিক f of x y z পাওয়া যাবে। একটা প্রবলেম যে ভেরিফাই Euler's theorem for the surface u of xy is equal to x square log y by x। এটার জন্য কিভাবে Euler's theorem টা ভেরিফাই করা যায়? এখানে কিছু বুঝো কিনা দেখো। প্রথমে এটাকে চেক করা হচ্ছে এটা হোমোজিনিয়াস ফাংশন কিনা। আমার যে ফাংশন দেওয়া ছিল u of x y equal to x square log y by x, এই ফাংশনটা হোমোজিনিয়াস ফাংশন কিনা সেটাকে চেক করার জন্য বলা ছিল f of tx ty equal to t to the power n f of xy। এখানে তোমার x টা একটু সাফিক্স হিসেবে চলে আসছে, এটা মনে হচ্ছে সাফিক্স না হয় বরং তোমার পাশে t into x t into y, একবারে নিচে না হয় একটু পাশাপাশি হবে। তাহলে x এর জায়গায় আমি লিখব tx আর y এর জায়গায় লিখব ty। এবার তুমি u of xy যে ফাংশন দেওয়া ছিল x এর পরিবর্তে tx লিখতেছি, y এর জায়গায় লিখতেছি ty। ডান পাশেও ঠিক একই রকম x এর পরিবর্তে tx, x এর পরিবর্তে tx লিখলে এটা হচ্ছে আমার t স্কয়ার x স্কয়ার, নিচে x এর জায়গায় tx আর y এর জায়গায় ty, এরপর হবে আমার ty আর নিচে হবে tx। তাহলে t স্কয়ার x স্কয়ার ঠিক আছে, এখানে t টা ক্যান্সেল হবে, log y বাই x থাকবে। এবার x স্কয়ার log y বাই x তার মানে হচ্ছে আমার u of x y। তো বাড়তি একটা কি পাচ্ছি আমি t স্কয়ার পাচ্ছি। তো t স্কয়ারটা মিন করতেছে এটা হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি 2। আমার সূত্র বলা ছিল এমন, এটা f দিয়েছিল যে f of tx ty equal to the power n f of xy। এক্ষেত্রে বলা ছিল তোমার ফাংশন ইজ হোমোজিনিয়াস অফ ডিগ্রি n। আমি যদি এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করতেছি আমার t এর পাওয়ার হচ্ছে 2, সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ফাংশন। এটিকে আমি চেক করে নিলাম। এবার Euler's theorem কিভাবে ভেরিফাই করা যায়? Euler's theorem স্টেটমেন্ট ছিল x del u del x plus y del u del y equal to f of x y। x del f del x, y del f del y আর z del f del z। তিনটা ভেরিয়েবল থাকলে তোমার তিনটা ডেরিভেটিভ আসবে, দুটো ভেরিয়েবল থাকলে দুটো ডেরিভেটিভ থাকবে, যে x del f del x, y del f del y এখানে শেষ হয়ে যাবে। ডান পাশে শেষ হবে n into f।
ডেলিউ ডেল এক্স। ফাংশনের মানটা কি ছিল? ফাংশনটা ছিল তোমার এক্স স্কোয়ার লগ ওয়াই বাই এক্স, এই ছিল আমার ইউ অফ এক্স এর ভ্যালু। ডেলিউ ডেল এক্স যদি আমি করতে চাই, প্রথমে দুইটা ফাংশন হিসাবে কাজ করছে, এখন তোমার এক্স স্কোয়ার আর হচ্ছে লগ ওয়াই বাই এক্স। এক্স স্কোয়ার একটা ফাংশন, লগ ওয়াই এক্স আর একটা ফাংশন। ইউ সূত্রে অ্যাপ্লাই করো। প্রথমে এক্স স্কোয়ার ঠিক আছে, লগারিদমের যে ফাংশনটা এটাকে ডিফারেন্সিয়েট করলে লগ অফ এক্স 1/x সাথে থাকবে ওয়াই বাই এক্স কে আর এর ডিফারেন্সিয়েশন। ওয়াই বাই এক্স কে যদি তুমি ডিফারেন্সিয়েট করো এক্স এর সাপেক্ষে, তখন ওয়াই কনস্ট্যান্ট, 1/x কে করলে পাওয়া যাবে -1/x স্কোয়ার প্লাস লগ ওয়াই বাই এক্স। এই ফাংশনকে ঠিক রেখে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করতে তখন পাওয়া যাবে 2x। আর যদি ক্যালকুলেশন করো এইভাবে আসছে এখানে, একইভাবে ডেলিউ ডেল ওয়াই। আমি এক্স ডেলিউ ডেল এক্স ওয়াই ডেলিউ ডেল ওয়াই দুটাকে যদি যোগ করি, অর্থাৎ এটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করতেছি দুই পাশে, এটাকে ওয়াই দিয়ে মাল্টিপ্লাই করতেছি দুই পাশে। অথবা তুমি মনে করতে পারো এক্স ঠিক আছে, সাথে আমি ডেলিউ ডেল এক্স এর মানটা পুট করে দিয়ে এখানে লিখতেছি। যেভাবে চিন্তা করো, মান আসছে আমার 2x স্কোয়ার লগ ওয়াই বাই এক্স। আমি জানি এক্স স্কোয়ার লগ ওয়াই বাই এক্স সেটা হচ্ছে আমার ফাংশন অফ ইউ। তাহলে কি দাঁড়াবে যে এক্স ডেলিউ ডেল এক্স প্লাস ওয়াই ডেলিউ ডেল ওয়াই ইকুয়াল টু এন এফ। আর ফর্মুলা যখন এফ দিয়েছিল তখন এন এফ, এন এর জায়গায় 2, আর এই 2টা হচ্ছে আমার সেকেন্ড অর্ডার হোমোজেনিয়াস ফাংশন। তো অয়েলার্স থিওরেম ইজ ভেরিফাইড। তো অয়েলার্স থিওরেম ভেরিফাইড করার জন্য আমার যেটা প্রয়োজন হবে, সেটা আমাকে জানতে হবে এটা কত অর্ডারের, মানে কত ডিগ্রির ফাংশন। যত ডিগ্রির ফাংশন হয় সেই সংখ্যাটা আগে আমাকে নিয়ে আসতে হবে। অর্থাৎ ডিগ্রির সংখ্যাটা এখানে থাকবে, সাথে থাকবে আমার ফাংশন। আর বাম পাশে দুইটা ভেরিয়েবল হলে এক্স ডেলিউ ডেল এক্স ওয়াই ডেলিউ ডেল ওয়াই, তিনটা হলে সাথে জেড ডেলিউ ডেল জেড। তাহলে such is a differentiation আর partial differentiation, তোমার এই দুটো জিনিসগুলো এর সাথে আমার অয়েলার্স থিওরেম কিভাবে আইডেন্টিফাই করবো যেটা কত ডিগ্রির ফাংশন প্লাস অয়েলার্স থিওরেম ভেরিফাই হয় কিনা। এরপরে আমাদের আসবে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু থিওরেম, অর্থাৎ ইনডিটারমিনেন্ট ফর্ম প্লাস এর হসপিটাল রুল। আর তোমাদের যে ওসিআর যেটা বললা গত ক্লাসের লেকচার শিট, অর্থাৎ গত ক্লাসটা আমার বোধহয় মূলত ছিল বই থেকে, তোমার বিভিন্ন জায়গা থেকে কিছু প্রবলেম আমি তোমাদেরকে সলভ করতে দিচ্ছি। তো ওইটার আলাদা কোনো শিট আমার কাছে নেই, জাস্ট দাস মুখার্জির থেকে তোমার ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা ইন্ডিভিজুয়ালি আলাদা কতগুলো প্রবলেম সলভ করে দেওয়া ছিল। স্যার আপনি যে শীট থেকে পড়েছেন সেটাই দিয়ে দেন আমাদের। মানে গত ক্লাসটা মূলত আমি কোনো শিট ফলো করিনি, ওখানে দাস মুখার্জি যে বই ছিল আমি সরাসরি বই থেকে তোমাদেরকে কিছু প্রবলেম সলভ করতে দিচ্ছি। সেটা লিমিট ফাংশন আর কন্টিনিউটি এই তিনটা দেন। একটা মধ্যে তোমাদের দেওয়া ছিল, একবার প্রথম দিকে যেটা লিমিট কন্টিনিউটি, ওই দিকের একটা শিট ফাংশন চ্যাপ্টার দেখো, সেটা মনে ছিল। মাঝখানে সম্ভবত একটা লেকচার মিসিং আছে, যেটা হলো আমি ডিফারেন্সিয়াবিলিটি চেক করছি। আর আপনি তো শুধু ইন্টিগ্রেশনের শীটগুলো দিচ্ছেন, ইন্টিগ্রেশনের শুধু কিসের শিট? ইন্টিগ্রাল যেগুলো চ্যাপ্টার গুলো ছিল 6টা, শুধু 6টা শীট দিচ্ছেন। তার ভিতরে স্যার এই যে আমি যে দেখাচ্ছি ভিডিওতে আছে, না, ডেফিনেট ইন্টিগ্রাল শিট ইন্টিগ্রালের আমার দিকে মনে হয় যে মিসিং আছে।
তুমি যে বলতেছো আগে ভালো করে তার চেক করে দেখো, আমার তো ইন্টিগ্রেশনের মনে হয় না যে তোমাদের ইন্টিগ্রালের কোনো শীট আমি দেইনি, একটু ভালো করে চেক করে দেখো, কারণ ওখানে প্রথম দিকে যেগুলো ছিল আপনি অ্যাসাইনমেন্ট থেকে যে স্যার 10, 11, 12 এই কোশ্চেন গুলো দিচ্ছেন, এইটা স্যার পড়ার নাই স্যার। আপনি স্যার এই যে রিডাকশন ফর্মুলা, পলিশ ফর্মুলা, এই চ্যাপ্টারটা স্যার তো স্যার আপনি পড়ান না। আর লিমিট ফাংশন থেকে স্যার কোনো শীট দিতেন নাই। মানে রিডাকশন ফর্মুলা তোমাদের কি তুমি বলতেছো করানো হয়নি নাকি? না স্যার, করানো হয় না। রিডাকশন, তারপর পলিশ ফর্মুলা। এখন যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করছে ওটা কি কেউ রিডাকশন ফর্মুলার প্রবলেম সলভ করে দিছো না কেউ দিতে পারো না? স্যার করছি। মানে করছো? করছি স্যার, মানে মানে আচ্ছা। বুঝি নাই স্যার। আমি যদি ক্লাসে নাই করে বা শিটও না দিই তাহলে তুমি কিভাবে করছো যে কোনো? স্যার গুগল থেকে স্যার শিখে থাকি। আচ্ছা। স্যার ওই আগে বই ছিল তো, আমি তো এডমিশনে ছিলাম, এগুলো থেকে দেখে দেখে কি করছি। স্যার ওয়ালেস ফর্মুলাটা স্যার বুঝি নাই, কারণ ওয়ালেস ফর্মুলা গুগলে দেখলাম অনেকগুলো ফর্মুলা ওয়ালেস। আচ্ছা। হ্যাঁ, তাহলে এখানে তোমার একটু ব্যাপার আছে, সেটা হলো আমি এখানে আমাদের বিএটি যেটা হচ্ছে তোমার সিএসসি ডিপার্টমেন্ট বা টেক্সটাইল ডিপার্টমেন্ট, ওদের সিলেবাসে রিডাকশন ফর্মুলা, ওয়ালেস ফর্মুলা সেগুলো আছে, কিন্তু তোমাদের যে সিলেবাসটা, এই সিলেবাসে ওইভাবে টপিক্সের নাম অনুযায়ী রিডাকশন ফর্মুলা বা ওয়ালেস ফর্মুলা নেই। তো ওই হিসাবে হয়তো জি স্যার, তোমাদের আমি দেখলাম ক্লাসে পড়ায়নি। হ্যাঁ, ওই হিসাবে ক্লাসে পড়ায়নি, কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়ার ক্ষেত্রে মনে হয় মানে তোমার প্রবলেম অ্যাড হয়ে গেছে। তো এটা আমি একটু ভাববো যে এটা যদি স্যার করানোর যদি করানোর প্রয়োজন থাকে তাহলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে পরে সময় আলোচনা করবো। আর স্যার এই যে লিমিট ফাংশন, এগুলো স্যার কোনো শীট দেয় না স্যার। এটা কোনো শিট দেওয়া হয়নি? না স্যার, কোনো শীটই দেওয়া হয় না। একবার প্রিলিমিনারি একটা শিট পাইছো না? দেখো ডিফারেনশিয়াল ক্যালকুলাস যখন আমি শুরু করছি সেক্ষেত্রে কি একটা শিট দেওয়া ছিল কিনা? না স্যার। দেওয়া হয়নি এখনো? না স্যার, একটা শীটও দেন নাই। আচ্ছা। হ্যাঁ, তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাসের ক্ষেত্রে ওই যেটা বললাম যে রিডাকশন ফর্মুলা, ওয়ালেস ফর্মুলা, এগুলো তোমাদের সিলেবাসে এভাবে নেই। তো এটা আমাদের ডুয়েটের সিলেবাসে অনেক বোধহয় ওখানে অ্যাসাইনমেন্টে চলে গেছে। ওটা যদি তোমাদের না করলে চলে সেটা আমি আর ওখানে যাবো না। কিন্তু ডিফারেনশিয়াল ক্যালকুলাসের লিমিট, কন্টিনিউটি যে অঙ্কগুলি ছিল, অর্থাৎ লেখার শিট যেটা, সেটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। স্যার আজকে শীটও দিয়ে দিন। আমি আরেকটা টপিক নিয়ে একটু আলোচনা করি, ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু। যখন একটা ফাংশনে কিভাবে ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু বের করতে হয়, এটা আমি স্ক্রিনশট দিচ্ছি, একটু wait করো। এটা হচ্ছে এফডিএফসি। ঘুরে ঘুরে এখানে কথা হলো, আমি চেক করে দেখবো যে এফ অফ বি মাইনাস এফ অফ এ ইকুয়াল টু বি মাইনাস এফডিএফসি, এইটাকে অ্যাপ্লাই করে এ এবং বি এর ইন্টারমিডিয়েট কোনো ভ্যালু সি অ্যাডজাস্ট করে দিলাম। যদি আমি অ্যাটলিস্ট একটা ভ্যালু এ এবং বি এর মাঝখানে পাই, যেটার কারণে এই স্টেটমেন্টটা ভ্যালিড হয়, তখন বলা যাবে নিম্নলিখিত থিওরেমটা এখানে ভ্যালিড। একটু মুখস্থ রাখতে হবে, মানে এফ অফ এক্স যেটা কন্টিনিউয়াস ফাংশন ক্লোজ ইন্টারভ্যালে, আর ডিফারেন্সিয়েবল হবে ওপেন ইন্টারভ্যালে।
যেহেতু কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়াবিলিটি আলোচনা করে আসছি, তো ক্লোজড ইন্টারভ্যালের ক্ষেত্রে ফাংশনটা কন্টিনিউয়াস, আর ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রে ফাংশনটা ডিফারেন্সিয়েবল। এফ ড্যাশ এক্স এক্সিস্ট, এটার মূলত অর্থ হচ্ছে এফ এক্স ফাংশনটা ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভ্যালে। তাহলে একটা ভ্যালু সি পাওয়া যাবে এ এবং বি এর মাঝখানে, যার জন্য এই জিনিসটা হোল্ড করে। প্রথম এক্সাম্পলটা একটু অন্য টাইপের, তার আগে আমরা একটা এক্সাম্পল দেখি। যেটা আলোচনা করলাম সেই টাইপের এক্সাম্পল হচ্ছে এটা। If the Mizrahi theorem is this, find C, while f(x) equal to x minus 1, x minus 2. A ভ্যালু দেওয়া আছে 0, b ভ্যালু দেওয়া আছে হাফ। এই প্রশ্নটা তুমি যেটা বুঝতে চাচ্ছ, আমাকে এবং বি এর যে ইন্টারমিডিয়েট ভ্যালু সি, এই সি এর মানটাকে বের করতে হবে, যার জন্য এটা ভ্যালু সবকিছু দেওয়া আছে, ফাংশনের ভ্যালু দেওয়া আছে। f of x যে ফাংশন, তার মান দেওয়া আছে x into x minus 1, x minus 2। আর যে দুটা ভ্যালু ইন্টারভ্যাল হিসেবে আমি চুজ করছি a এবং b, সেটা দেওয়া আছে। একটা পয়েন্ট হচ্ছে আমার 0 আর একটা পয়েন্ট হচ্ছে হাফ। আমাকে মূলত চেক করতে হবে 0 এবং হাফের মাঝখানে কোনো একটা পয়েন্ট সি পাওয়া যায় কিনা, যার জন্য এই জিনিসটাকে ঠিক থাকবে। ধাপে ধাপে তুমি যদি চিন্তা করো, এফ ড্যাশ সি যেটা একটা কথা আছে, তাহলে আমাকে বের করতে হবে আগে এফ ড্যাশ এক্স, মূল ফাংশন থেকে আমি ডেরিভেটিভটাকে বের করে নেব। এফ অফ এক্স ইকুয়াল টু দিস, সেখান থেকে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু দিস। অর্থাৎ প্রথম পর্যায়ে ফাংশন থেকে ডেরিভেটিভটা বের করে নিচ্ছে। এফ ড্যাশ এক্স যদি এটা হয়, সেখান থেকে এফ ড্যাশ সি, তার মানে এক্স কে সি দ্বারা সাবস্টিটিউট করতে হবে। তো এফ ড্যাশ সি মিন করবে 3c স্কয়ার মাইনাস 6c প্লাস 2। এফ ড্যাশ সি মানটা আমি এখানে বের করে নিলাম। এবার লাগবে আমার এফ অফ জি এবং এফ অফ এর মান। এফ অফ বি হচ্ছে এফ অফ হাফ, যদি বি এর ভ্যালু হাফ। ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স এর মান ছিল এক্স, এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2। সেখান থেকে এফ অফ হাফ বের করতে গিয়ে প্রত্যেকটা এক্স এর পরিবর্তে তুমি এখানে হাফ লিখতেছো। এই হচ্ছে আমার ফাংশন অফ বি। সিমিলারলি ফাংশন অফ এ, যেহেতু এর ভ্যালু 0, এখানে তুমি 0 বসালে সবগুলি 0। আমি এফ অফ বি, এফ অফ এ দুটাকে বের করে নিচ্ছি। এবার from the mean value theorem, f of b minus f of a equal to b minus a plus c। এটাকে লিখে f of b এর মানটা দিলাম, f of a এর মানটা দিলাম, এটা হচ্ছে b এর মান, এটা হচ্ছে এর মান, এই হচ্ছে আমার f dash c এর মান। তোমার সিম্পল ক্যালকুলেশন করে দেখা যাক c এর কি মান আসে। এর আসলো 1 প্লাস মাইনাস √21/6। এখানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, যেটাকে সলভ করতে হবে ওই সূত্র অনুযায়ী, মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac/2ac। সেই সূত্রে আপনি এগুলো যেটাকে সলভ করো, সি এর দুইটা ভ্যালু, 1 প্লাস এটা 1 মাইনাস এটা। সিন্স সি লাইজ বিটুইন এ এন্ড বি, দ্যাট ইজ সি লাইজ বিটুইন 0 হাফ, আমাকে মূলত 0 এবং হাফের মাঝখানের ভ্যালুটাকে চুজ করতে হবে। তো দুটো মান যদি ক্যালকুলেট করো, একটা হলো 1 প্লাস √21/6, সেখানে একটা মান আসবে, আর 1 মাইনাস √21/6, সেখানে একটা মান আসবে। এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে। যদি আমি প্লাস চিহ্নটা এখানে নিতে চাই, তাহলে সেই মানটা তো অবশ্যই 1 থেকে বড় হবে, কিন্তু আমার ম্যাক্সিমাম ভ্যালু আছে হাফ, আর মানটা হতে হবে হাফ থেকে ছোট। এই কারণে প্লাস মানটা এখানে থাকবে না, এখানে হবে শুধুমাত্র মাইনাস। মানে কখনো দুইটা মান থাকতে পারে, দুইটা মান না থাকলে কমপক্ষে একটা মান থাকতে হবে। যদি অ্যাটলিস্ট একটা মান থাকে, তখন বলা যাবে মিন ভ্যালু থিওরেম ইজ ভেরিফাইড। কিন্তু একটা মানও যদি এর ভিতরে না থাকে, মিন ভ্যালু থিওরেম ডাজ নট ভেরিফাই।
1 minus root 2 into 1 by 6. When we calculate the value of 0.236. That is the value of 0 and half মাঝখানে আছে. So manually theorem is verified for this function. Exercise is একটা এখানে দেওয়া আছে verify memory theorem for the function. ফাংশনটা বলা আছে 2x - x স্কয়ার, ইন্টারভ্যাল দেওয়া আছে 0 1, অর্থাৎ এর ভ্যালু 0 আর b এর ভ্যালু হচ্ছে 1, এই দেওয়া আছে ফাংশন দেওয়া আছে ঠিক একইভাবে। এবার কাজ হবে শুধুমাত্র f ড্যাশ x টাকে বের করা। যদি f ড্যাশ x বের করো সেখান থেকে f ড্যাশ c পাওয়া যাবে। এই ফাংশন থেকে ফাংশন অফ 0 বের করো, ফাংশন অফ 1 বের করো, এই স্টেটমেন্টে পুট করে তুমি ক্যালকুলেশন করলে c এর মান বের হবে। দেখতে হবে c এর মান যেগুলো আসে সেগুলো 0 এবং 1 এর মাঝখানে থাকে কিনা। এই কাজটুকু একটু করে দেখো, আমাকে একটা অ্যান্সার বলতে পারবে কিনা। এখানে ফাংশনটা খুব ছোট, তুমি দেখতে পাচ্ছ f ড্যাশ x এর মান আসবে 2 - 2x। যখন f ড্যাশ x এর মান 2 - 2x, f ড্যাশ c এর মানটা হবে 2 - 2c। এই হলো আমার f ড্যাশ c এর মান। আর ফাংশন অফ 0 হয়ে যাবে 0, ফাংশন অফ 1 হবে 2 - 1 1। তাহলে খুব সহজেই তুমি এই জিনিসটা আপনি লিখে এই জায়গাটা দেখো, এটা b - f of a equal b - f ড্যাশ c। এর জায়গায় 0, b এর জায়গায় 1 ধরে এটাকে তুমি সলভ করে c এর মানটা কত বলো। c এর মান 1। না, এখন 1। আচ্ছা, আরো কেউ বের করো, তারপরে দেখো ঠিক আছে কিনা। স্যার উপরের কোশ্চেনটা স্যার বুঝলাম না স্যার, ভেরিফাই করতে বললেন মিন থিওরি, মিন ভ্যালু থিওরেম স্যার ভেরিফাই করতে বললেন, এখানে c এর মান কত দিব? c এর মান স্যার এটার উপরে যেটা স্যার যে প্রশ্নটা দিলেন স্যার, যে ভেরিফাই মিন ভ্যালু থিওরেম। এটার কথা বলতেছো? জি স্যার, এটা স্যার। বলা আছে ভেরিফাই মিন ভ্যালু থিওরেম ফর দ্য ফাংশন ইন দ্য ইন্টারভ্যাল। মিন ভ্যালু থিওরেমটা ভেরিফাই কখন হবে সেটা আমি এতক্ষণ থেকে আলোচনা করলাম। আমার যে ইন্টারভ্যাল দেওয়া আছে, যদি আমি দেখাতে পারি এই ইন্টারভ্যালের মাঝখানে কোনো একটা পয়েন্ট পাওয়া যাচ্ছে, যে পয়েন্টের জন্য f of b minus f of a equal to b minus f dash c এটাকে এটা এক্সিস্ট করে, এটা হোল্ড করে। জি স্যার। তাহলে তুমি যদি এই জিনিসটাকে ক্যালকুলেশন করে সি এর এমন কোনো মান দেখাতে পারো যে মানটা 0 থেকে বড়, হাফ 1 থেকে ছোট, এমন একটা পয়েন্ট তুমি যদি বের করো,
0 থেকে বড় 1 থেকে ছোট তখন তুমি বলতে পারো ইয়ার মিন ভ্যালু থিওরেম ইজ ভেরিফাইড। আমি জানতে চাচ্ছিলাম সি এর মানটা কত আসে। স্যার এখানে সি এর মান যদি 1 হয় তাহলে স্যার ভেরিফাইড হবে না। না 1 তো হচ্ছে না, কারণ আমার বলা ছিল যে স্ট্রিক্টলি গ্রেটার দেন, মানে 1 আর 0 এর ভেতরে হইতে হবে মানটা। এখানে এরকম ছিল আমার এ স্ট্রিক্টলি লেস দেন সি, আবার সি স্ট্রিক্টলি লেস দেন বি। আসলে 0 থেকে বড় এবং 1 থেকে ছোট হতে হবে। অ্যাকচুয়ালি তোমার সি এর মানটা কি 0 থেকে বড় 1 থেকে ছোট কোনো মান আসছে কি না, যদি নাই থাকে তাহলে বলা হবে যে হিয়ার মিনিমাম জি থিওরেম স্যার বুঝতে ভেরিফাইড সিন্স there does not exist any point C which lies between A and B. আপনাদের হোস্ট করে দেওয়ার যে ব্যাপারটা বললাম, হোস্ট করে দেওয়ার তো প্রয়োজন নেই। তোমরা যদি কোনো কিছু নিজেদের ভিতরে লিঙ্ক করে করতে চাও সেটা তোমরা নিজেরা একটা জেনারেট করে ওখান থেকে করো। ঠিক আছে স্যার। আমারটা আমি ক্লোজ করে দিই, আমারটা আমি ক্লোজ করে দিই, তোমরা ইন্টারনাল একটা কিছু করে দিও। আর এখন অ্যাটেন্ডেন্স নিচ্ছি। স্যার শিটটা পাঠিয়ে দেন, শেয়ার দেন। মানে একবার যাতে কাভার দেওয়ার ভাবে চেষ্টা করো, পরে কেউ বাকি না থাকে। রোল নাম্বার 1, রোল নাম্বার 1 অ্যাবসেন্ট, রোল নাম্বার 2। স্যার 1, ইয়েস স্যার, স্যার 1। আচ্ছা তোমরা একটু রেকর্ডিংটা অফ করে দাও, যেটা অ্যাটেন্ডেন্স নিয়ে রেকর্ডিংটা অফ করে দাও, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিই। স্যার 1 প্রেজেন্ট। সেটা শুনতে পাচ্ছি, যারা কোহোস্ট আছো রেকর্ডিংটাকে অফ করো। রাহিম ভাই রেকর্ডিংটা অফ করে দেন।